আমি কি জন্য কেন হয়েছে, টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই পত্রিকায় এটা ভালো রিপোর্ট দিয়েছে, মজার রিপোর্ট। রয়টার্স কে একটা সাক্ষাৎকারে দিছে শেখ হাসিনা, মানে শেখ হাসিনা জীবিত আছে, পাওয়া গেল। আচ্ছা, আর রয়টার্স শুনে ভাববেন না খুব দামি জিনিস তো, না কেন, রয়টার্স ডেফিনেটলি দামি জিনিস। রয়টার্স ডেফিনেটলি রিনাউন্ড, হোল ওয়ার্ল্ড জুড়ে যার নেটওয়ার্ক আছে, শুধু তাই না, যার নিজস্ব স্যাটেলাইট আছে আকাশে ছেড়ে দেওয়া, এমন ধরনের একটা বার্তা সংস্থা হবে রয়টার্স। রয়টার খুব ছোটখাটো জিনিসটা। এখন কিন্তুটা বলবো, রয়টার্স এর পাশে যখন লেখা থাকবে রয়টার্স ইন্ডিয়া, তখন বললাম এটা তো প্রথম আলো। রয়টার্স ইন্ডিয়া মানে এটা প্রথম আলো হয়ে গেছে। রয়টার্স ইন্ডিয়ার এক কুখ্যাত বিখ্যাত মহিলা আছে রুমা পাল, ও যা মন চাই লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পারছেন রয়টার্স ইন্ডিয়া মানে কি। এনিওয়ে, এই রয়টার্স ইন্ডিয়াকে দিয়েছে হাসিনা এসে সাক্ষাৎকারে এটা ঠিক সাক্ষাৎকার মনে হয় নাই পরে, আমার কাছে মনে হচ্ছে কোথাও কিছু একটা বলছে, ওখান থেকে খাবলায় বাক্যগুলো নিয়ে সেখানে বসানো আছে। যেমন পরপর বাক্যগুলো এরকম, শেখ হাসিনা ধারণা দিচ্ছেন তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারে। মানে হলো এখানে এরকম যতগুলো বোধহয় 7-8টা বাক্য আছে, প্রতিটা বাক্য এই আসলে দেওয়া হয়েছে, এটা নিয়ে এখন নানা কল্পনা তৈরি হোক। এক্স্যাক্টলি বাক্যটা দিয়ে কি বলছে সেটা বলবে না, বাক্যগুলোকে দিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়, এটি সে চাচ্ছে। যেমন আমার পরিবারের নেতৃত্ব নাও থাকতে পারে, এটা মানে কি, মানে হলো যে তার মানে বলে দিচ্ছে আওয়ামী লীগের পুনর্গঠন একটা আসছে, তাই না? পুনর্গঠন না এলে আবার নেতৃত্বে কেউ থাকবে কি থাকবে এই কথা আসছে কেন? তাহলে ইনডাইরেক্টলি বলে দেওয়া যে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। সেখান থেকে রয়টার্সকে বুধবারে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানান। সে সাথে টিবিএস বলছে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার। ভাই, এটা যে সাক্ষাৎকার, তার তো ইমেজ, তার তো ফ্লেভার পাচ্ছি না আমি। আচ্ছা, এই যে বলছে এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়, শুধু বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে গেলে মানে কি কি কন্ডিশন হইলে হাসিনা দেশে ফিরবে, এটা হচ্ছে তার পয়েন্ট। কি করতে হবে, বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফেরত আনতে হবে। আচ্ছা, হাসিনা আমল কি এগুলো ছিল? সাংবিধানিক শাসন ছিল, সাংবিধানিক ইলেকশন হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, জানি না, কেউ সায় দিতে পারছি না হাসিনার কথা। কিন্তু হাসিনা বলতেছে এগুলো না হলে কিন্তু সে দেশে ফিরবে না। কোন একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, কি কয় নিজে বুঝতে বললাম। এরপরে এর আবার ব্যাখ্যা দিস, তবে তার এই বক্তব্য, ব্যাখ্যাটা এই পত্রিকাটার এই বক্তব্য তার ছেলের সজীব জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। সজীব জয় কিছুদিন আগে উনি ঘোষণা দিয়া আমেরিকান নাগরিকত্ব লয়ে নিয়েছেন। তিনি বলছিলেন যে যদি অনুরোধ আসে উনি ভেবে দেখবেন দলের দায়িত্ব নিতে পারেন কিনা। এখন বলতেছে তার পরিবারের কেউ দলের দায়িত্ব নাও থাকতে পারে, সেই জন্য বলছে এবারে বক্তব্যটা আগেকার সজীবের দেওয়া বক্তব্যটা হচ্ছে আলাদা। পরের বক্তব্য, হাসিনার বক্তব্য, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোন সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না। মানে হইলো হাসিনা দেশে ফিরছে না, তার একটা হাসিনার মতন করে দেওয়া কারণ দেখতে পাচ্ছি আমরা। কেন এরকম বললাম হাসিনার মতন করে দেওয়া কারণ উনি দেশে ফিরতে গেলে তো ফাঁসি হয়ে যাবে। এই যে 13 তারিখের পরে যে প্রথম রায়টা হইতেছে, আমার তো কম বেশি নিশ্চিত ধারণা এই রায়ে তার প্রমাণ সম্মান এত শক্ত যে এই রায়ে তার ফাঁসি হয়ে যাবে। তো ফাঁসি হয়ে গেলে তার দেশে ফিরে এসে তার ধরে তো ফাঁসি নেই, তার ফিরে আসার তো কোনো কারণ নাই। তবু উনি বলতেছেন উনি ফেলবেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে এই জন্য উনি ফিরবেন না, আর নির্বাচন হয় নাই, হবে আর কি। আপাতত তাই তিনি ভারতে থাকারই পরিকল্পনা আছে। রইল কথা ঘুরে ফিরে জাস্টিফাই করে দিল। আরো করে কথা কইতেছেন হাসিনা, আওয়ামী লীগের উপরে কোন নিষেধাজ্ঞা কেবল অন্যায় না, এটা আত্মঘাতী। মানে হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিচ্ছেন না, এটা বাংলাদেশের নিজের উপরে আঘাত লাগবে, ভেঙে চলে যাইতে পারে, বুঝছেন?
হাসিনা দেশে ফিরতে চায়, তাই দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করে শেখ হাসিনা আরো বলেন, আমি দেশে ফিরতে চাই, তবে শর্ত একটাই, সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে, 72 সংবিধান, আর প্রকৃত প্রকৃত যে সে আইন শৃঙ্খলা এলাও না, প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। দেখেন বন্ধুর কথাটা হলো, উনি যে জায়গায় থুয়ে গেছিলেন বাংলাদেশকে, উনি কিন্তু বলেন না যে জায়গায় আইন শৃঙ্খলা রেখে গেছিলেন ওটা আইন শৃঙ্খলা থাকলে হবে উনি আসবেন না, তা বলেন না। পিওর খাঁটি খাঁটি জিনিস চেয়েছি, পিওর আইন শৃঙ্খলা থাকতে হবে একটা, আর বৈধ সরকার থাকতে হবে। আচ্ছা, হাসিনা বলে বৈধ সরকার ছিল? হাসিনা নিজেই বললে হচ্ছে, আর নিজেই হাসছে, কিন্তু উনি জানে যাতে এমন একটা ইলেকশন দিনের পর রাতে হয়েছে, 300 সিটের মধ্যে 154 বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে। ইলেকশন কমিশনার বলতেছে 40% ভোট কাস্টিং হয়েছে, বাস্তবে দেখা যাচ্ছে যে উনি হিসাব কিতাব করে 10% দেখাইতে পারতেছেন। তাহলে বৈধ ভোট সরকার, বৈধ সরকার এগুলো কোনটাকে বলবেন আমরা জানি না। সার কথা বলতেছে, উনি যেরকমটা সরকার চান বাংলাদেশে, ওনাকে ওয়েলকাম করবে, ওনাকে এয়ারপোর্টে অথবা সীমান্তে নিয়ে গিয়ে ফুলের ডালা নিয়ে বসে থাকবে, আপা আসেন, এরকম একটা দেশ চাইতেছে, তাহলে উনি দেশ ফিরে আসবেন। এর আগে এবার আমাদের সাংবাদিক মনে করে দিচ্ছে আমাদেরকে, আমাদের যে ট্রাইব্যুনাল বসছে আইসিটি ট্রাইব্যুনাল, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদেশমূলক বক্তব্য প্রকাশ ও প্রচার করা নিষিদ্ধ ঘোষণা করেছিল। মানে এই পত্রিকার সম্পাদক আমাদেরকে বুঝাতে চাইলো, আমি কিন্তু এটা মনে করা দিলাম, ফলে এই বক্তব্য যদি বিদ্বেষমূলক বক্তব্য হয় তাইলে তা প্রচার নিষিদ্ধ। বাকিটা আপনারা বুঝে না। যাই হোক, সার কথা হলো এই যে হাসিনা মরে দেয়, এইটা অন্তত এই সকল সাক্ষাৎকারে বোঝা গেল। আর কায়দা করে হাসিনা বলে দিল যে উনি দেশে ফিরতেছেন, কারণ ওনার স্বপ্নের বৈধ সরকার, বৈধ নির্বাচন, আত্মঘাতীহীন আওয়ামী লীগকে অনিষিদ্ধ একটা বাংলাদেশ, এগুলা হওয়ার কোনো চান্স নাই বাংলাদেশে, ফলে ওনার ফেরারও কোনো চান্স নাই। তাহলে এই জিনিসগুলা আমরা এই সাক্ষাৎকার থেকে জানতে পারলাম। থ্যাংক ইউ আপা, এই যে আপনি আসতেছেন না এই জন্য, আর যদি আইসিই পড়েন তাহলে কিন্তু ফাঁসিয়ে যাবে, বুঝছেন ভাই। বাংলায় একটা শব্দ আছে, তিলকে তাল করা, তাল করা। তিল মানে বুঝতে পারছেন কতটুকু, তিলকে যদি আপনি তাল বানান, তাল বলে চালানোর চেষ্টা করেন, এখান থেকে আসছে এই এক ধরনের একটা বাক্য, তিলকে তাল করা। অথবা ধরেন আরেকটা কথা আছে, চিলে কান নিয়ে গেছে। আচ্ছা, চিল যদি আপনার কান নিয়ে যায়, তো সেটা চেক করার জন্য আপনি যদি কানে হাত দেন, তাহলে তো বোঝা যায় চিলে কানটা নিয়ে গেছে কিনা। না, আপনি কানে হাত দেবেন না, নিশ্চয়ই চিলে কান নিয়ে গেছে, ও যখন বলছে কথাটা সত্য। তো এইভাবে দুইটা বাক্য আছে বাংলাদেশের, বলে যে চিলে কান নিয়ে গেছে, মানে যার মুরদ নাই গুজবটাকে যে চেক করতে পারে নিজেই, সেটা করবে না। এবারে প্রসঙ্গ সেই রকম একটা গুজব নিয়ে। গুজবটা হলো এই, পাকিস্তানের কিছু সামরিক অফিসার অফিসিয়াল মিটিং এ ঢাকা এসেছে এবং তারা ইউনূসের সাথে দেখা করেছে। এখন স্বভাবত আপনারা অনেকেই জানেন যে ইউনূস সাহেব তাদেরকে ফর্মালি যা যা বিহেভ করতে হয়, দেখা করতে হয়, দেখা করে ছবি উঠানো হয়, সেই ছবি পত্রিকা ছাপা হয়। ইউনূস সাহেবের একটা স্বভাব আছে, সময় সময় উনি বিরাট ভাবে দেখাইতে চান আমাদের জুলাই বিপ্লব। তো জুলাই বিপ্লবকে বিদেশি অতিথির সামনে দেখানো যাবে কি করে, এটার জন্য ইউনূস সাহেব মনে করেন বেস্ট কাজ হচ্ছে গ্রাফিতি। শব্দটা নতুন আপনার কাছে। গ্রাফিতি ইংরেজি শব্দ, বাংলার মানেটা হলো কোন ঘটনাকে উপলক্ষ করে যখন দেওয়ালে আঁকি বুকি করে। আমাদের দেশীয় কায়দায় আমরা ঠিক গ্রাফিতি করি না, আমরা চিকা মারি, স্লোগান লিখি। আর গ্রাফিতি হলো যখন আপনি ছবিতে দু চারটে ক্যারেক্টার এঁকে এবার এর মুখ দিয়ে কথা ঢুকাই দিচ্ছেন, ওর মুখ দিয়ে তার জবাব দেওয়া হচ্ছেন, এভাবে বললে একটা কাহিনী লেখা, এবং ওর ভিতর দিয়ে রাজনীতির ঘটনাটা কি চলতেছে, মারামারি ঘটনাটা কি চলতে, পুলিশের সঙ্গে মারামারি কি হইতেছে, তার চিত্রটা ফুটে পড়ে, হচ্ছে গ্রাফিতি। যেহেতু এটা গ্রাফিক্যালি অর্থাৎ ছবি এঁকে লেখা হয়েছে,
ছবিতে কথা টাইপের। ইউনিসেফের খুব শখ বাংলাদেশের জুলাই আগস্টের অভ্যুত্থান এগুলো নিয়ে খুব বেশি করে গ্রাফিতি লাগাও, এমনকি এমনও হয়েছে, আমি এই জায়গাটা আবার একটু রেখে বলবো, সবটা ওপেনলি বলা যাবে না, যারা দিলে নিয়ে এসে সেই টাকা দিয়া তার ক্ষমতা দখলের পরে আগস্ট সেপ্টেম্বরে এটা শুরু হয়েছে নতুন করে গ্রাফিতি বানানো। এই গ্রাফিতি উনি নিজে একের উপদেষ্টা পরিষদ নিয়ে গিয়ে দেখে আইছে। ওই ধরেন যে শহীদ মিনারের আশেপাশের দেওয়ালে কি লেখা আছে এগুলা, প্লাস এবার এগুলোকে নিয়ে ছবি তুললে একটা বই বানাইছেন, একটা দর্শনীয় বই, খুব দামি বই, মানে ছবির বই। এই ছবির বই, এই গ্রাফিতির বই উনি বিদেশি মেহমান আসলে তাদেরকে উপহার দেন। তো যেহেতু ছবি, ফলে সবার ল্যাঙ্গুয়েজ সবাই বুঝতে পারবে এটা কি লেখা আছে, লেখাটা তো ইম্পর্টেন্ট না, কারণ ছবি দেখলে বোঝা যায়। সো এইরকম একটা গ্রাফিতি বই তিনি উপহার দিয়েছেন এই সামরিক নেতাদেরকে। এই সামরিক নেতারা ইকুইভ্যালেন্ট টু ওদের আমার বাংলাদেশের মতনে 3 বাহিনীর প্রধান বলে যেটা থাকে, কমিটি থাকে, সে কমিটির একজন উচ্চ পদস্থ লোক, তার নেতৃত্বে পাকিস্তানের টিমটা আসছে। তো ইউনিসেফ তাকেও একটা গ্রাফিতি বই উপহার দিয়েছেন। এই গ্রাফিতিতে যে ছবিটা আছে, গ্রাফিতির ছবি কেমন হয় বুঝেন, খুব যে পারফেক্ট হবে এমন তো না, মোটামুটি হাতে আঁকা হলে এমন তেমন তো হয়। ফলে বাংলাদেশের ছবি আঁকতে গিয়ে উপরে একটা সাত ভাই টাইপের কিছু আছে যে ওটা আঁকতে চাই না, বাংলাদেশের আঁকাটাই ওর কাছে ইম্পর্টেন্ট। এই 7 রাজ্যকে নিয়ে আঁকাটা তার ইম্পর্টেন্ট না, কিন্তু একটা রাফ স্কেচ আছে, উপরে কিছু একটা আছে, ও ধরনের একটা ছবি আছে। ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু করেছে, বাংলাদেশ গ্রাফিতি আঁকছে, এই গ্রাফিতিতে 7 ভাই হলো মানে 7 রাজ্য হলো বাংলাদেশের অংশ, এই বলে ছবি আঁকা হয়েছে। আর সেইটা আবার পাকিস্তানিদেরকে উপহার দিয়েছে, পাখিদেরকে উপহার দিয়েছে। দেখছো ইউনিসেফ কিরকম ঘটনা হলো। বাংলাদেশে ইউনিসেফ আসার পরে পাকিস্তানের সৌদি আরবের সম্পর্ক খুব ভালো যাচ্ছে। ভারতে এত ভালো সম্পত্তি কেন, গতকাল পরশুদিন বা এই সপ্তাহে পাকিস্তান ডাইরেক্ট ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে যে কোনো জাহাজ ডাইরেক্টলি করাচি হয়ে যেতে পারবে। অনেকটা কমার্শিয়াল জাহাজ আসতেছে, তার জন্য চার্জ ধরাবে, হ্যান ত্যান অমুক, এগুলো যত কম নেওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের সাথে করাচির, চট্টগ্রামের সাথে করাচির ডাইরেক্ট বন্দর যোগাযোগটা বাড়াতে চাচ্ছে, মানে আমরা দুই দেশ যেন বাণিজ্যের সুবিধা করতে পারি, নিজেদেরকে একে অপরের দেশে যা ভালো পাওয়া যায় তা রপ্তানি করতে পারি। আপনি খেয়াল করেছেন ইন্ডিয়ানরা যখন পেঁয়াজ দেওয়া নিয়ে পায়তারা করতেছিল, আমরা 25,000 টন পেঁয়াজ আনছিলাম পাকিস্তান থেকে, একটা মুখে মারা দেওয়া হয়েছে, মানে ডাট ফাট মিলে গেছিল। ন্যাচারাল, যেখানে সস্তা হবো সেখানে কিনবো, বাণিজ্যের নিয়মই তাই। তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, এটা তো ইন্ডিয়ারা সহ্য হচ্ছে না, জ্বলে যাচ্ছে একদম অবস্থাটা। আমি পিছনের কারণটা আপনাদেরকে ব্যাখ্যা করে দিই কেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো যাচ্ছে। প্রথম কথা হলো যে হাসিনার আমলটায় পুরাটা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কি এনিমি আছে, এই চোখে বাংলাদেশকেও পাকিস্তানকে দেখতাম। দেখেন মানে কথার আর্গুমেন্টটা দেখেন আপনি, একটা দেশের সাথে আরেকটা দেশের এনিমিটি থাকতেই পারে, দূরত্ব থাকতে পারে। এর মানে কি এই যে আমাকে তাদের দূরত্ব কত সেই মাপটা আমাকে ওর চেয়ে বেশি দূরত্ব বানাইতে হবে, কিংবা তার কাছাকাছি। আমি কেন তা করবো? আমি করবো বাংলাদেশের স্বার্থ অনুযায়ী না, যেহেতু ইন্ডিয়ানরা বসায় রাখছে হাসিনাকে, ফলে হাসিনাও একইভাবে পাল্লা দিয়া ইন্ডিয়ার মতো নিয়ে পাকিস্তানের সাথে এনিমিটি জারি রাখছিল গত 15-17 বছর। তো সম্ভবত এই গভর্নমেন্ট আসার পরে আমরা এগুলো উঠাই দিচ্ছি, ওপেন বাণিজ্যিক রিলেশন হবে, এগুলো বাণিজ্যিক দিকটা। আর একটা সামরিক দিক আছে, সেটা ব্যাকগ্রাউন্ডও বলে দিই ওপেনলি, এর কোনোটাই লুকাছাপার কিছু নাই, লুকাছাপা নয়ও। চীনের বহু অস্ত্র, আপনারা জানেন আমাদের অস্ত্রের একটা বড় অংশ সাপ্লায়ার হলো চীন, কারণ চীন থেকে আমরা সেই জিয়া, কেন পাকিস্তান আমল থেকে অস্ত্র নিতাম, জিয়ার আমল থেকে এটা আরো বেশি, কারণ এই যে হাতে নেওয়া রাইফেল গুলা, এগুলো চাইনিজ রাইফেল গুলা সস্তা, ফলে বড় কারণ হলো সস্তা, লাইট। এই কারণেই মূলত আমরা চীনা অস্ত্র ব্যবহারে অভ্যস্ত। আপনারা অনেকে জানেন যে কালে রেজার কিনতে গেলে, বিদেশি রেজার মানে ইউরোপে রেজার কিনতে গেলে আমরা গরিব মানুষের এই রেজার দিয়ে দাড়ি কামানো পোষাইবো না, বাদ পাই না, আমি ইউরোপ থেকে রেজার কেমন পোষাইবো, সেই যুগ কথা বলছে। সেই যুগে যারা
দাড়ি কাপা হয়েছে, তারা সবাই দেখবেন বাসায় একটা চাইনিজদের রেজার পাওয়া যেত, বাস্কের মধ্যে থাকতো। ওই চীনের রেজার ছিল একমাত্র ভরসা আমাদের দাড়ি শেভ করা। ওরা বুঝতে পারছে কোন আমলে কথা বলছি আমি, কারণ চীনের জিনিস সস্তা। সো আমাদের ডিপেন্ডেন্ট ওই জন্য। তো আমরা চীনের অস্ত্র কিনে তাতে ব্যবহারে আমরা অভ্যস্ত। সো এই কালে চীনারা আরো বেশি করে অস্ত্র কারখানা বানিয়েছে কিছু পাকিস্তানে। ফলে সেই অস্ত্রের ডিলটা, কেনার ডিলটা যদি পাকিস্তান করেন, অ্যাকচুয়ালি আপনি ডিল করতেছেন চীনের সাথে। ফলে এটা ত্রিপক্ষীয় ডিল হয় আসলে। চীন বলে দেয়, পাকিস্তান রাজি হয়ে যায়, এবার পাকিস্তান থেকে কিনে আসে, রেট ফেট সব চীনা ঠিক করে দেয়, কিন্তু পাকিস্তান থেকে সাপ্লাইটা আসে। ফলে এটাও একটা কারণ পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া। ঠিক যেমন এটা নিয়ে অনেকের আবার চুলকানি উঠবে, নাক ছিটকাবে, দেখছো এগুলা পাকিস্তানে পাকি, এগুলা বলে উস্কানি দিতে পারে। তাদের জন্য মুখে থাপড়া মারা একটা কথা বলে দিই। ঠিক সেম ঘটনা করে আমেরিকানরা। তারা তাদের স্পেয়ার্স F-35 বিমান বা যে কোনো একটা বিমান, যুদ্ধ বিমান, সেটারে বানাতে গেলে খরচ পড়ে যায় অনেক বেশি। আমেরিকানদের অস্ত্রের দাম খুব বেশি। এই খরচ কমানোর জন্য তাদেরও অস্ত্র বিক্রি করতে কষ্ট হয় থার্ড পার্টিকে। সেই জন্য তারাও অস্ত্রের স্পেয়ার্স, বেশ কিছু স্পেয়ার্স তুরস্ককে দিয়ে বানিয়ে নেয়। তুরস্কের মিনিমাম ওয়েজ, শ্রমমূল্য কম তুলনায় আমেরিকায়, ফলে তুরস্ক থেকে বানাইলে ওটার দাম পড়ে কম। যেমন ড্রোন, এখনকার দিনে সবচেয়ে বড় তুরস্ক হলো ড্রোনের সাপ্লায়ার। ফলে বেশিরভাগ অস্ত্র যেগুলা, বেশিরভাগ ড্রোন যেটা তুরস্ক থেকে কিনি, সেগুলা অ্যাকচুয়ালি আমেরিকানদের। তুরস্ক থেকে কিনলে সস্তা পড়ে। ইউনূস সাহেবের সাথে বাংলাদেশের কোন জেনারেল দেখা করতে গেলে উনি বলেন, আচ্ছা আপনাদেরকে যে তুরস্ক থেকে অস্ত্র কিনতে হয়েছিল, ওটা একটু করলেন না, কেন করলেন না এটা আরেকদিন বলবো না, বা অন্য ভিডিওতে দেখে নেন। যাই হোক, এই হলো অস্ত্র বিষয়ক তৎপরতা। সেখানে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো হওয়ার পিছনে এটাও একটা কারণ। এখন এই সব কিছু মিলে এগুলো জ্বলে যাইতেছে ইন্ডিয়ার। এখন ইন্ডিয়া জ্বলে যাওয়া অনুযায়ী তাদের খায় হলো আমরা কেন হাসিনার মতন স্টাইলে পাকিস্তানকে চিট করি না কেন। ও মানতে চায় না ইন্ডিয়া যেটা পাকিস্তানি যুগ না, এটা হাসিনা যুগ না। হাসিনা যেভাবে পাকিস্তানকে ট্রিট করতো, আমরা সেভাবে করবো না। আমাদের ইচ্ছা, আমাদের সুবিধা যেখানে সেখানেই করবো। আমরা সেখানে স্বাধীন সার্বভৌম দেশ। ওকে, এখন এইটাকে উছিলা করে তারা এইবার একটা মিথ্যা খবর ছাপাইছে। খবরটা হলো এই যে গ্রাফিতি উপহার দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এটা গ্রাফিতির বই, ছবির বই উপহার দেওয়া হয়েছে। এখন যেটা হয়েছে, আপনার ক্যাম্পেইন তো চলেই বাংলাদেশে। কোথায় চলে? ফেসবুকে করা হয়েছে কি, ওইটাতে ওই ভালো করে সব বাইটা আইক্যা ওইটা বাংলাদেশের অংশ করে দেখায়, ফেসবুকে ছবি চাপা হয়েছে। এইবার নিচে লেখা হয়েছে, এইবার ইন্ডিয়ান জ্বলছে না রে। এটা হেভি পপুলার হয়েছে, কারণ বাংলাদেশ এখন ইন্ডিয়ান লেভেলে, মাস লেভেলে, পপুলার লেভেল। ফলে ফেসবুকে এই ছবি বেড়ে গেছে। সমস্যা হলো এই ছবির সাথে রিয়েলি যে পত্রিকায় ছাপা হয়েছে, পত্রিকা কিন্তু ফরমাল পত্রিকায় যে ছবি চাপা হয়েছে ইউনূসের সাথে পাকিস্তান সেনা সদস্যের, সেখানকার ছবি আর এই ফেসবুকের ছবিটা এক না। এটা জানা সত্ত্বেও বা কোনো খোঁজ খবর না নিয়ে ইন্ডিয়ান মিডিয়া এবার উঠে পড়ে লাগছে। দ্য হিন্দুর মতন পত্রিকা, ইন্ডিয়া টুডে, দ্য প্রিন্ট, যেগুলাকে ইন্ডিয়া মোটামুটি একটা নিয়ম মেনে চলা পত্রিকা মনে করা হয়, যদিও ইন্ডিয়ার সব মিডিয়া আসলে গদি মিডিয়া, অর্থাৎ মোদির পক্ষে ক্যাম্পেইন করার পত্রিকা। তারা করছে কি, এগুলো রিপোর্ট ছাপছে, শুধু ছাপিয়ে শান্তি পায় নাই। এগুলো ছাপে আবার বুদ্ধিমান, এটা নিয়ে কোনো বিবৃতি দেয় না, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট যতদূর পারছে এটাকে উস্কায় তুলছে। আর আমাদের আন্দোলন তো আছে, তারাও একটা রিপোর্ট করছে। ফলে সবকিছু মিলে হেভি একটা ক্যাম্পেইন চলছে। যেমন ধরেন একটা ক্যাম্পেইন লিখছে, ইন্ডিয়াজ নর্থ ইস্ট shown as Bangladesh territory. এটা দি হিন্দু রিপোর্ট। Yunus's gift to Pakistan general steers up, কাপাকাপি লড়াই দেশে steer up রো রেশারেশি শুরু করে দিছে। মোহাম্মদ ইউনূস sparks the controversy. ইউনূস সাহেব কন্ট্রোভার্সি, বিতর্ক শুরু করে দিছে। With the controversial map, a book presented to the Pakistani military general. কথাটা যে মিছা লিখতেছে,
ইউনূস যে বইটা উপহার দিচ্ছে সে বইয়ের ছবি আর ফেসবুকের ছবি এই দুটো যে এক না। সময় সময় কেউ কেউ লিখে দিচ্ছে পরিষ্কার করে, এই ছবিগুলো তারা নিয়েছে, লিখেছে সমাজ মাধ্যম। এটা হলো আমাদের আনন্দবাজারের ভাষ্য, অন্তত বাংলায় লিখতে হবে সমাজ মাধ্যমে প্রকাশিত ছবি। তাতে খেয়াল রাখেন, দাবি করছে না যে এইটাই সরকারি পত্রিকায় বা বাংলাদেশের পত্রিকাগুলোতে যে ছবি দেওয়া আছে ওখান থেকে পাওয়া ছবি না, সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে ছাপানো ছবিতে এগুলা হয়েছে, ও নিজেই লিখতেছে। এইগুলা দিয়ে তারা একেবারে বলাইছে যত ধরনের ক্যাম্পেইন বাংলাদেশের বিরুদ্ধে করা যায়, চীনের পাকিস্তানের বিরুদ্ধে যত ধরনের ক্ষোভ সব করছে। কত পাখি প্রেমী ইউনূস সাহেব আজকে একটা তার প্রেস উইংকে দিয়ে একটা খুব কড়া বিবৃতি দিয়েছে যে এগুলো নিয়ে যারা ক্যাম্পেইন করছে তাদের ক্যাম্পেইনটা মিথ্যা। আমরা পাকিস্তানি জেনারেলকে কোনোই 7 ভাই আমাদের বলে কোনো ম্যাপ উপহার দেয়নি, প্রথম কথা। 2, তাদেরকে উপহার দিচ্ছে গ্রাফিতি, এবং গ্রাফিতির মধ্যেও ওই 7 স্টেট বাংলাদেশের অংশ তাও লেখা নাই। এটা পুরোটাই মিছা এবং গুজব। এই বলে একটা খুব কড়া করে একটা বিবৃতি। এখন বিবৃতি দেওয়ার পরে সবাই এখন মুখ লুকাচ্ছে, না আমি তো না, ও করছে। সবার আগে এই ব্যাপারে এখন পিছু টান দিচ্ছে আনন্দবাজার। তারা বলতেছে যে না, এরকম করাটা ঠিক হয় নাই, আমরা এটা করি নাই, এগুলা হলো এরকম একটা সমাজ মাধ্যমে দেখা গেছে, মানে তারা এখন সুন্দর করে নিয়েছে। তাহলে এই হলো ইন্ডিয়ার পাকি বিরোধী বাংলাদেশে উস্কানি তোলার চেষ্টা। আর এতে লাভই হয়েছে, আসলে বাংলাদেশে আরো বেশি করে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ভালো করে জমে বসছে।